আরও কিছুদিন কেটে গেছে, 1 সপ্তাহ হয়েছে এখানে এসেছি। ওই দিনের পর থেকে শোভন ভাইয়া অনেক কেয়ার করে, সবসময় আমার পাশে থাকে। আর সবচাইতে অদ্ভুত লাগে, আমি একটু ব্যথা পেলেই অনেক হাইপার হয়ে পড়ে। রাতে ছাদের দোলনাটায় বসে আছি আর আকাশ দেখছি, আর শোভন গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইচ্ছে করেই ওর চোখের দিকে তাকাইনি, ওই চোখের দিকে তাকালে যে আমি ফেঁসে যাব ওর মায়া জালে, কিন্তু তা আমি চাই না। আমার সামনেই যে বড় একটা পাঁচিল দাঁড় করা, চেয়েও তা সরাতে পারবো না। আমি উঠে চলে যেতে নিলেই হাত চেপে ধরে নিজের কাছে বসিয়ে বলে, তুমি কি বুঝো না আমি কি চাই? তুমি বুঝতে পারছো না আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি অন্য সব ছেলেদের মতো স্টাইল মেরে বলতে পারি না, কিন্তু তাও আমি আমার মতো করে বলছি, আমি তোমায় ভালোবাসি। ইয়েস, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। নট অনলি লাভ ইউ, আই ওয়ান্ট ইউ অ্যান্ড এনি হাউ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ও যে আমায় ভালোবাসে, ওর গভীর চাউনি, ওর কেয়ারিং প্রতিটা কাজেই বোঝা যায়। কিন্তু আমি যে কিছু করতে পারবো না। ছোট মামার ছেলে রিনভির সাথে যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি হাত ছাড়িয়ে একটু দূরে গিয়ে কঠোর গলায় বলি, আপনি আমাকে ভালোবাসলে বা চাইলেই কিছু হবে না। আমার বিয়ে ঠিক হয়ে আছে আর আমি তাকেই বিয়ে করব। কঠোর গলায় বললেও কথাগুলা বলার সময় আমার গলা ভেঙে আসছিল, খুব খারাপ লাগছিল। কেন তা আমার অজানা। শোভন অনেকক্ষণ যাবৎ চুপ করে আছে, হয়তো বিয়ের কথা শুনে আর কিছু বলছে না। আমি চলে যাওয়ার জন্য পা বাড়াই, তখনই ও এসে আমাকে ঘুরিয়ে হাত চেপে ধরে বলে, তুমি শুধু আমার, বিয়ে করলে আমাকেই করতে হবে। আমি অন্যদিকে তাকিয়ে বলি, বিয়ে কোনো খেলনা জিনিস না। আমার বিয়ে ঠিক হয়ে আছে রিজভির সাথে, চাইলেও কিছু করা সম্ভব না, ওকেই বিয়ে করব। ও আমার হাত পেঁচিয়ে মুখ চেপে ধরে বলে, এই মুখে অন্য কাউকে বিয়ের কথা বললে পরিণাম খারাপ হবে। যার সাথেই বিয়ে ঠিক হোক, তুমি শুধু আমার, আর এর মাঝে অন্য কেউ বা রিজভি এলেও শেষ করে দেব। আমি হাত ঝাড়ি দিয়ে বলি, মাথা ঠিক আছে তোমার? পাগল হয়ে গেছো? শেষ করে দিব মানে কি? ও রেগে বলে, বললাম তো তুমি শুধু আমার, অন্য কেউ তোমার দিকে চোখ তুলে তাকালেও তাকে খুন করে ফেলব। আমি আর কিছু বলিনি, ওখান থেকে নিচে মামুনির রুমে চলে আসি। আমি কিছু বলবো এর আগেই মামুনি বলে, তোর মা ফোন করেছে, কাল তোকে সাদমান নিতে আসবে, আর 3 দিন পর রিজভির সাথে তোর এনগেজমেন্ট। তখনই শোভন এসে হাজির, সামনে রাখা ফুলদানিটা নিয়ে ছুঁড়ে ফেলে মামুনিকে বলে, রিজভির সাথে এনগেজমেন্ট মানে কি? রিজভির সাথে এনগেজমেন্ট হতে পারে না। তুমি সবাইকে বলো আমি মেঘলাকে বিয়ে করতে চাই, এর অন্যথায় হলে তুমি তো জানো আমি কেমন, সবার পরিণাম খারাপ হবে। এই ছেলে বরাবরের মতোই জেদি, যা চায় তা কেড়ে হলেও অর্জন করে, এটাই আমার ভয় করছে। রাগের বশে ভুল কিছু না যেন করে ফেলে। মামুনিকে দেখে মনে হচ্ছে অবাক হয়ে গেছে। মামুনি বলে, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো? ও রেগে বলে, আমার মাথা ঠিক আছে, আমি ওকে ভালোবাসি আর ওকে আমার চাই। মামুনি বলে, এখন আর কিছু করার নেই, আর এটা এখন আমি কাউকে বলতে পারবো না। সব জিনিস জেদের বসে পাওয়া যায় না, ভুলে যাও ওকে। ও পা দিয়ে টেবিলে লাথি মেরে বলে, তুমি কিছু করবে না তো? ওকে ফাইন, তাহলে আমি আমার মতো করেই করব। বলে কোথায় একটা বেরিয়ে যায়। 3 দিন হলো ও বাড়ি থেকে এসেছি, তাও মাথায় শোভনী ঘুরুপাক খাচ্ছে। আমিও যে মায়ার পড়ে গেছিলাম। আজ আমার এনগেজমেন্ট, শোভন কিছু করেনি এখনো, হয়তো মামুনি বুঝিয়েছে। ব্ল্যাক গাউন পরেছি আর হোয়াইট স্টোনের ইয়ারিং, হালকা সাজ, বসে আছি সোফায় আর সবাই কথা বলছে। হঠাৎ সব লাইট অফ হয়ে গেল, আর কে যেন মুখে কাপড় চেপে ধরল। কিছু বলতেও পারছি না, ছোটাছুটি করতে করতে সব কেমন ঝাপসা হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই। পিট পিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কোথায় আছি, কিন্তু জায়গা আমার অচেনা। বড় একটা রুমে শুয়ে আছি, উঠে বসে দেখি কেউ নেই রুমে। অনেকক্ষণ পর শোভন এলো। শোভনকে দেখে তো অবাক, তখন ও আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে। ও বাঁকা হেসে বলে, বলেছিলাম না কারো হতে দিব না, তুমি শুধু আমার।
আমি রেগে বলি, আমাকে নিয়ে দিয়ে আসো, আমি বাড়ি যাব। ও হেসে বলে, এখন বাড়ি গেলে কোনো লাভ নেই, আর 4 ঘন্টা পার হয়ে গেছে, রাত 8টা বাজে, আর সবাই জানে তুমি আমার কাছেই এসেছ। আমি অসহায়ভাবে বলি, কেন করলে এমন? ও আমার কাছে এসে কোমর চেপে ধরে বলে, ভালোবাসি তাই। আর তুমি শুধু আমারই। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমায় ভালোবাসো না? আমি আর কিছু বলিনি, চুপ করে মাথা নিচু করে আছি। সত্যি তো, আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও আমায় জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমিও আমায় ভালোবাসো। ও একটা রিং আমার হাতে পরিয়ে দেয় আর বলে, আমার গ্রিন কার্ড তোমাকে দিয়ে রাখলাম, ভেবেছিলাম বিয়ে করে নিব, কিন্তু আমি জানি তুমি বাবা মাকে ছাড়া করবে না, তাই আপাতত আংটিটাই পরিয়ে দিলাম। আমি এখনো মাথা নিচু করে আছি। ও আমার গালে হাত দিয়ে আরেক হাতে কোমর ধরে একটু উঁচু করে বলে, এত সেজেছিলে কেন? ওই রিজভির জন্য। ডান হাতের আঙুল দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে বলে, তোমার সব কিছুর অধিকার আমার। সাজলে তুমি আমার জন্যই সাজবে। তুমি সাজবে আর কেউ তার আকর্ষণ করা দৃষ্টি দিয়ে তোমায় দেখবে। আমি চাই না, তোমাকে দেখার অধিকার শুধু আমার। বলে লিপস্টিকটা মুছে দিল, পকেট থেকে টিস্যু বের করে চোখের কাজলটা মুছে দিল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি, হাত ধরে বেছিনের কাছে নিয়ে আমার হাতে পানি ছেড়ে ধুতে ধুতে বলে, উপর থেকে নিচে নামার সময় এই হাতটা রিজভি ধরেছিল তাই না? তোমাকে ছোঁয়ার অধিকার শুধু আমার। আর ওই রিজভির হাত ভেঙে দিয়েছি, তোমাকে ছোঁয়ার অধিকার পায় কোথা থেকে? কি? হাত ভেঙে দিয়েছ মানে? তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইসবের মানে কি? রিজভি তোমার ও চাচাতো ভাই হয়, কি করে করলে এটা? তুমি কি পাগল হয়ে গেছ? হ্যাঁ, তুমি যদি পাগল বলো তবে তাই আমি, কারণ তোমাকে আমি ভালোবাসি। আমি বাড়িতে যাব, দিয়ে আসো। এখনই যাব। বাড়িতে এসে দেখি সবাই গোমরা মুখে বসে আছে, রিজভি ও আছে। রিজভি এসে রেগে বলে, ভাইয়া এটা তুই ঠিক করলি না। শোভন বলে, এখন ঠিক ভুল তোর থেকে আমার শিখতে হবে। ছোট মামুনি মানে ছোট মামি এসে রিজভিকে বলে, দেখ বাবা, যা হওয়ার তো হয়েই গেছে, ওরা দুজনই দুইজনকে ভালোবাসে, তুই আর এর মধ্যে আসিস না। ছোট মামুনির কথায় রিজভি কেমন হিংস্র দৃষ্টিতে তাকায়, তারপর বলে, আজ আমি তোমাদের নিজের ছেলে না, তাই এমন কথা বলছ? নিজের ছেলে হলে বলতে পারতে। মামুনি আর কিছু বলে না। শোভন বলে, তোর যা করার করে নে, শুধু মেঘলার থেকে দূরে থাক, নয়তো খুন করতেও আমার হাত কাঁপবে না। রিজভি রেগে বেরিয়ে যায়। মা বাবাও জানে এই শোভনের রাগের কথা, তাই আমাদের এনগেজমেন্ট করিয়ে রাখল আজই, এইচএসসি এর পর বিয়ে। এর মধ্যে আরও কয়েকটা দিন কেটে যায়, কলেজ ও সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে যায়। 2 দিন যাবৎ কলেজে যাচ্ছি। সাদমান ভাইয়া দিয়ে আসে, শোভন গিয়ে নিয়ে আসে। আজ কলেজ থেকে বেরিয়ে দেখি শোভন আসেনি। একটু হাঁটতেই হঠাৎ একটা ছেলে এসে সামনে, ভয় করছে খুব। এ ছেলেকে আমার সামনে দেখলে না জানি কি করে শোভন। এনগেজমেন্টের 2 দিন পর আমাদের বাড়ির পাশের একটা ছেলে প্রপোজ করেছিল, পরের দিন তাকে মেরে অবস্থা নাজেহাল করে দিয়েছিল। আমি পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ছেলে হাত ধরে নেয়, আমি ছাড়াচ্ছি, তখনই শোভন এসে হাজির। আমি শুকনো ঢোক গিলে অসহায় ভাবে ওর দিকে তাকাই। অনেক শান্ত ভাবে ছেলেটির থেকে ছাড়িয়ে আমাকে নিয়ে গাড়িতে বসায়, তারপর ছেলেটি সামনে গিয়ে কি যেন একটা বলে চলে এলো। আমাকেও কিছু বলছে না, সব যেমন থম মেরে আছে। ঝড়ের পূর্বাভাস নয় তো, আমি নিজ থেকে কত কথা জিজ্ঞেস করছি, তাও চুপ করে আছে। আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কিছু না বলেই চলে যায়। সারাদিন কোনো ফোন করেনি, রাতে ফোন করে শুধু জিজ্ঞেস করেছিল খেয়েছি নাকি, তারপর রেখে দেয়। রেগে আছে বোধহয় অনেক। পরের দিন কলেজ থেকে বেরিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে, আর চারপাশে মেয়েরা যেমন গিলে খাচ্ছে, মাথায় রাগ চড়ে বসেছে। আমি ওর সামনে গিয়ে বলি, এত স্টাইল মেরে চলাফেরা না করলে হয় না?
ও মুখ টিপে হাসছে। আমি গাড়িতে উঠে বলি, কালকে থেকে মুখে মাস্ক লাগিয়ে আসবে। ও আমায় জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার বউটার জ্বলছে। একদমই না। কিছুক্ষণ বাইরে ঘুরিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বাড়ির ভিতর ঢুকব তখনই এনি এসে হাত চেপে ধরে গাড়িতে বসায়। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে, আমি জানি এই মেয়েটা শোভনকে পছন্দ করে না, কোনো খারাপ মতলব আছে নাকি। আমি বলি, কোথায় নিয়ে যাচ্ছ? ভয় নেই, আমি তোমাকে একটা ছেলেকে দেখাতে নিয়ে যাচ্ছি। গাড়ি এসে হসপিটালের সামনে থামে। কিন্তু কেন? এখানে কে আছে? হাত ধরে উপরে নিয়ে এসে আইসিইউর সামনে ছেলেটাকে দেখিয়ে বলে, চিনতে পারছো ছেলেটাকে? এটা তো কালকের ওই ছেলেটা। একদিনের মধ্যে কি হয়ে গেল? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাতেই এনি বলে, তোমার উডবি হাজবেন্ড এসব করেছে। ছেলেটা তোমাকে পছন্দ করত, তাই কাল তোমার সামনে গিয়েছিল বলতে তুমি চলে আসছিলে, তাই হাতটা ধরেছিল আর এই হাল করেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এখান থেকে বেরিয়েই ওকে ফোন করি, ফোন তুলতেই বলি, ছেলেটার এই অবস্থা করেছ কেন? ও রেগে বলে, যা করেছি বেশ করেছি, তোমাকে ছোবে কেন? তাই বলে এমন করবে? এখন যদি কিছু হয়ে যেত? কিছু না বলেই ফোনটা রেখে দেয়। এই সাইকোটাকে আমি কি করে বোঝাবো? আমার আজও অজানা বর্তমান। এইটুকুতেই শেষ? কি হলো? এখানে তো সবটা নেই। কি হয়েছিল আমার? সবটা তো সেই অজানাই রয়ে গেল। আমি রেগে শোভনকে বলি, আমি আমাদের লাভ স্টোরি জানতে চাইনি। আমাকে কেন ইনজেকশন দিয়ে ভুলিয়ে রেখেছ তা জানতে চাই। কি জন্য ইনজেকশন দিয়েছ বলো? ওর থেকে কি জানতে চাইছ? বাকিটা আমি বলি। মেয়েলি কণ্ঠ পেতেই দরজার দিকে তাকাই, দেখি এনি দাঁড়িয়ে। এনি এসে আমার সামনে বসে। এনিকে দেখে শোভন বলে, তুমি কি বলবে? তুমি আবার কেন এসেছ? আমি এনির দিকে তাকিয়ে বলি, আমি জানতে চাই, প্লিজ আমায় বলো। এনি শোভনের দিকে তাকিয়ে বাঁকা হাসে। এই হাসির কারণ আমার অজানা। শোভন উঠে দাঁড়িয়ে বলে, কোনো কিছু ওর থেকে শুনতে হবে না। ও একটা মিথ্যেবাদী। ও যা বলবে সব মিথ্যেই বলবে। এনি রেগে বলে, ও তুমি খুন করেছিলে, এটা মিথ্যে? খুনের কথা শুনে অবাক হয়ে এনির দিকে তাকাই। এনি বলে, ও তোমার ছোট মামা মামি আর রিজভিকে খুন করেছে, এটাই সত্যি। কি? খুন করেছে? কিন্তু কেন? এনি আমার সামনে এসে বলে, খুনির সাথে থাকবে? আমি ধপ করে বসে পড়ি। সব যেমন উলট পালট লাগছে। কাপা কাপা গলায় বলি, কি হয়েছিল? এনি কিছু বলবে এর আগেই শোভন বলে, আমি খুন করিনি। এনি বলে, রিজভিকে ছাদ থেকে ফেলে দাওনি? শোভন বলে, কিন্তু। শোভনকে থামিয়ে এনি আমাকে বলে, ও তোমাকেও ড্রাগসের সাথে পাচার করে দিতে চেয়েছিল, কিন্তু রিজভি বাঁচিয়েছে, তাই রিজভিকে ছাদ থেকে ফেলে দিয়েছে। আমি আর কিছু শুনতে পারছি না। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। সব ঝাপসা হয়ে আসছে। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তার স্পর্শ যে আমার অচেনা নয়, কিন্তু এখন আপাতত ভালো লাগছে না। উঠে অন্যদিকে গিয়ে বসে পড়ি। ও আমার কাছে এসে বসে আমার হাত ধরে বলে, আমি জানি হয়তো তোমার আমাকে এখন ভালো লাগছে না, কিন্তু প্লিজ এভাবে ইগনোর করো না আমায়। আমি কিছু বলিনি। মাথা নিচু করে আছি। ও আবার বলে, প্লিজ ওই এনির কথা বিশ্বাস করো না। এনি তোমাকে আমার জীবন থেকে সরাতে চায়, তাই মিথ্যে বলছে। আমি তোমাকে সব সত্যি বলবো, শুধু আমায় একটু বিশ্বাস করো, ভুল বুঝো না। আমি এখনো কিছু বলছি না, চুপ করে আছি। কার কথা বিশ্বাস করব? কে সত্যি বলছে তা আমার অজানা। ও দীর্ঘ শ্বাস ফেলে হাত ধরে বারান্দায় নিয়ে আসে।
চারদিকে অন্ধকার নেমে এসেছে, জানুয়ারি মাস হলেও আকাশে কেমন মেঘ করেছে, সব স্তব্ধ হয়ে আছে। ও বলে, সেই ছেলেকে ওভাবে মেরেছিলাম, তাই তুমি আমার সাথে বেশ কিছু দিন কথা বলনি। আমি তোমার কাছে প্রমিস করেছিলাম ওই সব মারামারি আর করব না। একদিন কলেজ থেকে আনতে যেতে পারিনি, ওই দিন রিজভি তোমায় কিডন্যাপড করে। সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয় তখন সাদমান আমায় ফোন করে জানায় তোমাকে সব জায়গায় খুঁজে না পেয়ে পাগল পাগল লাগছিল। পুরো একটা দিন কেটে যায়, তাও তোমার কোনো খোঁজ পাইনি। ছোট মা মানে রিজভির মা আমাকে ফোন করে জানায় রিজভি তোমায় কিডন্যাপ করেছে আর রিজভি তোমাকে বিয়ে করার উদ্দেশ্য ছিল, বিয়ের পর বেচে দেবে। ছোট মা জানার পর ওনাকে মেরেছিল আর বলেছে এসব কাউকে বললে মেরে ফেলবে। ওভাবে পারেনি, তাই কিডন্যাপড করে ড্রাগসের সাথে পাচার করে দিতে চেয়েছিল। আমি সবটা জানার পর তোমাকে যেখানে রেখেছে ওর মোবাইল ট্রেক করে লোকেশন বের করে ওখানে যাই, কিন্তু যখন ওকে মারছিলাম তুমি আসো আর ও তোমায় ভুল বোঝায় যে এত সব আমি করেছি। ও ওখান থেকে তোমাকে বাড়িতে নিয়ে যায়, আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, এমনকি বিয়েও করবে না বলে রিং দিয়ে দিয়েছিলে। আমার ওসব সহ্য হচ্ছিল না, তাই রাতে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে করি। কিন্তু তুমি আবার পালিয়েছিলে আর তখন রিজভির বাড়িতে উঠেছিলে। তুমি ঘুমিয়েছিলে, রিজভি তখনই প্লেন করে তোমাকে ওই দিন রাতেই নিয়ে যাবে। এসব নিয়ে কার সাথে যেন কথা বলছিল ছোট মা দেখে ফেলে। ছোট মা আমাকে ফোন করে ওখানে আসতে বলে, তখনই রিজভি দেখে ফেলে আর তখন ছোট মা খুন করে, তারপর ছোট বাবাকেও। আমি এসে দেখি ওরা নিচে পড়ে আছে আর রিজভির হাতে ধারালো ছুরি। আমি যখন আসি ও পালানোর চেষ্টা করে আর ছাদে চলে যায়। ও আমাকে মারতে চেয়েছিল, হুড়োহুড়িতে ওকে ধাক্কা দিয়ে দেই, ও নিচে পড়ে যায়। আর তখনই তুমি ছাদে আসো। আর এনি ও কোথা থেকে যেন উদয় হয়, ও আবার আমার প্রতি তোমায় ভুল বোঝায় যে ছোট মা আর ছোট বাবাকে আমি খুন করি। তুমিও তা বিশ্বাস কর। ছোট মা আর ছোট বাবাকে হসপিটালে নিয়ে যাই, রিজভিকে ও এনি হসপিটালে নিয়ে যায়। রিজভি নাকি মারা যায়, কিন্তু বডি দেখিনি। এনি বলেছে এনি নাকি দাফন করিয়েছে। কিন্তু আমার বিশ্বাস হয় না, এক তালার ছাদ থেকে পড়ে মারা যায়। ছোট বাবা মারা যায়, মামুনি বেঁচে আছে কিন্তু অসুস্থ, আপাতত আমার কাছে রেখেছি। সাদমানকে ছাড়া কাউকে জানাইনি, সবাইকে বলেছিলাম ছোট মাও মারা গেছে। এই সব দেখে তুমিও অসুস্থ হয়ে পড়েছিলে, যার কারণে তোমাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। হসপিটাল থেকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তুমি সুস্থ হওয়ার পর এখান থেকে পুলিশ স্টেশনে যাবে, তখনই আমি তোমায় কিডন্যাপড করি। জানি ঠান্ডা মাথায় সবাইকে বোঝানো গেলেও তোমায় বোঝানো যাবে না, তাই ডক্টরকে বলে তোমাকে এসব কিছু ভোলানোর জন্য ইনজেকশন দেওয়াই। আমি থম মেরে বসে আছি, ও আমার কাছে এসে বলে, চুপ করে থেকো না, কিছু তো বল। আমি কিছু না বলে রুমে চলে আসি। আপাতত কিছুই ভালো লাগছে না, আমি কি বলবো তাও আমার অজানা। আমি আসার পর ও আসে, আমি নিচু স্বরে বলি, আমি আমার বাড়িতে যেতে চাই। ও দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাহলে তুমি আমার কথা বিশ্বাস করনি? আমি আবার বলি, আমি এখনই যেতে চাই, প্লিজ বাধা দেবে না, বাধা দিলে হিতে বিপরীত করব। আই নিড সাম স্পেস, যা এই বাড়িতে থাকলে আমি পাবো না, আরও ডিপ্রেশনে ভুগব। ও আমার সামনে এসে বলে, না আমি তোমায় কোথাও যেতে দিব না। তখনই মামুনি এসে বলে, ও যখন যেতে চাইছে দিয়ে আয়, কিছু দিন পর গিয়ে নিয়ে আসিস। ও রেগে বলে, মা তুমি বুঝতে পারছো না, ও আমার থেকে দূরে যেতে চাইছে আর আসবে না। মামুনি বলে, যখন বলবে আসবে না তখন জোর করে না হয় নিয়ে আসিস, এখন নিয়ে দিয়ে আয়। মামুনির জোরাজুরিতে ও এসে দিয়ে যায়, কিন্তু অনেক রেগে আছে, তা বেশ বুঝতে পারছি। রেগে থাকুক, কার কি আসে যায়। বাড়িতে এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে। এই 1 সপ্তাহ অনেক রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি কথা বলিনি। 2 দিন যাবত তার ফোন দেয় না, হয়তো নিজেও বুঝে গেছে আমাকে একা থাকতে দেওয়া উচিত। আজ মন খুব ফুরফুরে, এতদিন কেমন একটা চাপা কষ্ট ছিল মনে, কিন্তু এখনো কিছু আমার মনে পড়েনি। শীতের দিনের মিষ্টি রোদ মনটাকেও বেশ ফুরফুরে বানিয়ে দিচ্ছে। বিকেলে ছাদে একা বসে আছি আর মরিয়ম আপুর প্রেমমাতাল উপন্যাসটা পড়ছি।
হঠাৎ মনে হলো কেউ আমার সাথে এসে বসল। ঘুরে তাকিয়ে দেখি শোভন চুলগুলো উস্খুস্কো হয়ে আছে, চেহারাটা কেমন মলিন হয়ে আছে। আমি ব্রু কুঁচকে বলি, আপনি এখানে? বউকে ছাড়া কি থাকতে ভালো লাগে বলো? তোমায় নিয়ে যেতে এসেছি। আমি উঠে কঠোর গলায় বলি, আমি যাব না। যাবে না মানে কি? যাব না মানে যাব না। আপনি এখনো নির্দোষ কি না জানি না। আর রিজভিকে ও পাননি আন্দাজের বসে বলেছেন বেঁচে আছে। যতদিন না প্রমাণ হচ্ছে আপনি নির্দোষ আমি আপনার সাথে যাব না। বেশি ফোর্স করলে আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। ও তেরে আমার সামনে এসে হাত চেপে ওর দিকে ঘুরিয়ে বলে, কথা শিখে গেছো অনেক। ভালোভাবে বলছি, আজ আমার সাথে যেতেই হবে। বললাম তো যাব না। বরাবরের মতো ঘাড় বাঁকা মেয়েই রয়ে গেলে, তুমি যেমন তাহলে তোমার সাথে তেমনই করি। বলে পকেট থেকে একটা স্প্রে বের করে মুখের সামনে স্প্রে করে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। এরপর আর কিছুই মনে নেই। হঠাৎ মুখের মধ্যে পানির ছিটা পড়তেই হুড়মুড়িয়ে উঠি, দেখি ও আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছে আর পানির ছিটা দিচ্ছে। আমি রেগে ওর দিকে তাকিয়ে বলি, কি হচ্ছেটা কি? ও হেসে বলে, স্প্রেটা ছিল 4 ঘন্টার জন্য, 4 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, উঠছ না, তাই ভাবলাম হয়তো ঘুমাচ্ছ, তোমার শান্তির ঘুমটা নষ্ট করার জন্যই এই পানিটা দেওয়া। বলেই আবার দাঁত কেলিয়ে হাসছে। আমার তো রাগ মাথায় চড়ে বসেছে। সামনে থাকা বালিশটা ওর গায়ে ছুঁড়ে দিয়ে বলি, খবিশ একটা। আর এটা কোথায় নিয়ে এসেছেন? আমায় বাড়ি দিয়ে আসেন, বাড়ি যাব। ও আমার সামনে এসে এক হাতে জড়িয়ে ধরে বলে, নো সুইটহার্ট, তোমার তো যাওয়া হচ্ছে না যতদিন না আমি চাইছি। প্লিজ দিয়ে আসুন না, মা বাবা হয়তো চিন্তা করছে। বলার সাথে সাথে ভিডিও কল দিয়ে আমার সামনে ধরে ভাইয়া, বাবা না সামনেই আছে। আমি অবাক হয়ে তাকাই। মা বলে, এমন করছিস কেন ছেলেটার সাথে? দেখ মা, আমরা ভালো করেই জানি যা ঘটেছে ওর কোনো দোষ নেই, তাহলে তুই কেন মানতে চাইছিস না? ভাইয়া বলে, এই শাকচুন্নি আমাদের জ্বালিয়েছিস, এখন আরেকজনকে জ্বালাচ্ছিস কেন রে? আমি তো বলি কয়েকটা দিন যেখানে আছিস সেখানে থাক, অন্তত আমরা একটু শান্তিতে থাকবো, সারাদিন তো পাগল বানিয়ে দিস। হয়েছে হয়েছে, যাব না তোদের কাছে, হুহহ, কারো কাছেই যাব না, একাই থাকব। আরও কিছুক্ষণ সবার সাথে কথা বলে রেখে দেই। ও আমায় জড়িয়ে ধরে বলে, এখনো রাগ করে থাকবে? দেখো তুমি রাগ করলে আমি কিছুই করতে পারবো না। আমি ওর দিকে আর চোখে তাকিয়ে বলি, কোথায় আছি আমরা? তোমার জেনে কাজ নেই কোথায় আছি, তুমি জেনে কি করবে? হুহহ বলতে হবে না, থাক। বলেই খাট ছেড়ে উঠি, দাঁড়াই। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি খাবার নিয়ে বসে আছে। আমি ব্রু কুঁচকে বলি, খাবার কে বানালো? ও হেসে বলে, ফুড পান্ডা থাকতে চিন্তা কিসের? কিন্তু আপাতত এগুলো ফুড পান্ডার না, যেখানে আছি আসা পসিবল না, আপাতত আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন? তাকিয়ে দেখি পাস্তা। আমি তো ভেবেছিলাম ভালো কিছু হবে, যাক আমার হাজবেন্ডটা যা আকাইমা, ওর দ্বারা যে এই পাস্তাটা হয়েছে এটাই অনেক। ও ব্রু কুঁচকে বলে, না খেয়ে কি ভাবছ? আমি নাক ছিটকে বলি, না তেমন কিছু না আকাইমা, হাজবেন্ডের রান্নার কথা ভাবছি। ও আমার দিকে একবার ব্রু কুঁচকে তাকিয়ে আবার ওর খাওয়ায় মন দেয়। খাওয়া শেষ হলে ওর সাথে নিচে আসি। বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর আর সাজানো গোছানো। কিচেন থেকে হাত মুছতে মুছতে বের হচ্ছি, হঠাৎ করে ওর সামনে এসে কোমর চেপে ধরে বলে, কি যেন বলছিলে? ও মনে পড়েছে, আমি আকাইমা তাই না? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলি, হ্যাঁ তা কি আপনি এখন জানলেন? আমি আকাইমা? আচ্ছা, আমি যে কি করতে পারি তা দেখিয়ে দেই। বলেই উঠিয়ে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে বলে,
সুইটহার্ট, তোমার এই হাজবেন্ড কত কিছু জানে তা তো তুমি জানোই, তাই না? বলে উড়না সরিয়ে আমাকে শুইয়ে আমার গলায় মুখ গুজে দেয়। কিছু বলবো এর আগেই ঠোঁট চেপে ধরে হাত দিয়ে সরাচ্ছি। হাত বিছানার সাথে খামছে ধরে। ওর শক্তির সাথে কখনোই পেরে উঠতে পারলাম না, আবার সেই ভালোবাসার ছোঁয়ায় ছুঁয়ে দিল। মুক্ত বুকে মুখ গুজে ঘুমিয়ে আছি, যার সাথে কাল বিকেল অবধি রেগেছিলাম, এখন তাকে জড়িয়ে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পর পরই চুলগুলো সামনে আনছে আর আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি। এবার রাগ হচ্ছে, আমি রেগে বলি, উফ, এমন করছো কেন? ঘুমাতেই পারছি না। ও বাঁকা হেসে বলে, এই এক সপ্তাহ আমিও ঘুমাতে পারিনি, তাই এখন তোমাকেও ঘুমাতে দিব না। উঠে ধাক্কা দিয়ে সরিয়ে উড়নাটা পেঁচিয়ে ওয়াশরুমে চলে যাই। এসে দেখি গালে হাত দিয়ে বসে কি যেন ভাবছে। আমি বলি, কি এত ভাবা হচ্ছে? ও আনমনে বলে, তোমাকে নিয়ে এখানে আসার উদ্দেশ্যে এই গ্রামেই রিজভি আছে, ওকে ধরব, কিন্তু ও আজ ঢাকা গেছে। ঢাকা? তুমি জানলে কি করে? ও উঠে ওয়াশরুমে যেতে যেতে বলে, রেডি হয়ে থাকো, ঢাকা যাব। এই লোকটা কিছুরই ঠিকমতো উত্তর দেয় না। আমি উঠে চুলটা মুছে হিজাব পরে রেডি হয়ে নেই। দুপুরের মধ্যেই আবার ঢাকা এসে পড়ি। বলেছিলাম আমাদের বাড়িতে দিয়ে আসতে, কিন্তু ও দিয়ে আসেনি। দিন কিভাবে চলে যায় বোঝাই হয় না। আজ বিয়ের 6 মাস চলছে। এই 6 মাসে আমার প্রতি ওর ভালোবাসা অফুরন্ত ছিল। রিম্ভি ঢাকায় আছে, কিন্তু এখনো ধরতে পারেনি। ছোট মামুনির সাথে দেখা করতে গিয়েছিলাম, এখনো অনেক অসুস্থ, কথা বলতে পারে না। ও মাত্রই অফিস থেকে এলো, দুপুর থেকেই গা গুলাচ্ছে, মাথাটা ঘুরাচ্ছে। ওকে এখনো কিছু বলিনি, বললেই বকা বকি শুরু হয়ে যাবে। আর বসে থাকতে পারলাম না, দৌড়ে ওয়াশরুমে চলে এলাম। খুব বমি পাচ্ছে। আমাকে এভাবে দেখে ও এসে আমাকে ধরে দাঁড়ায়, মুখে পানি দিয়ে দাঁড়াতে মাথাটা ঘুরিয়ে গেল। ওর উপর ঢলে পড়লাম। চোখ খুলেই দেখি মামুনি, বাবা আর পাশে হাত ধরে ও বসে আছে। আমি উঠতে চাইলে উঠিয়ে হেলান দিয়ে বসায়। মাথাটা এখনো ঝিম ঝিম করছে। ও বলে, হঠাৎ এমন বমি করলে, আমার সেন্সলেস হয়ে গেলে খাওয়া দাওয়া কি ঠিকমতো করছো না? মামুনি এসে বলে, সারা দিন তো এটা ওটা কাজ করেই থাকে, খাওয়ার দিকে একদম বেখেয়ালি, কোনো কথাও শোনে না। ও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। এখন চুপই আছি, জানি কিছু বললেই ধমক দিবে। মামুনিরা চলে যেতেই ধমক দিয়ে বলে, তুমি কি বাচ্চা? আর কারো কথা শোনো না কেন? আমি মাথা নিচু করে বলি, প্লিজ বকো না, কাল থেকে হেয়ালি করব না। ওর ফোন আসাতে বাইরে চলে যায়। আমিও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসি। বদ অভ্যাস কিছু হলেই ধমকা ধমকি করে। এখনো কেমন বমি বমি পাচ্ছে, বুঝতে পারছি না এমন হচ্ছে কেন। ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে এসে বসতেই প্রয়ার ফোন। মুচকি হেসে ফোনটা ধরতেই বলি, কি রে ভাবিজি, এতদিন পর আমার কথা মনে পড়ল? ও হেসে বলে, একটু ব্যস্ত ছিলাম। তো কেমন আছিস? ভালো না রে, মাথাটা কেমন ঘুরাচ্ছে, বমিও পাচ্ছে। ও জোরে হেসে বলে, গুড নিউজ নাকি? টেস্ট করেছিলি? ওসব চিন্তা তো মাথায় আসেনি এখনো। তাছাড়া ওসব নিয়ে ভাবিওনি এখনো। না ভাবার কি আছে? ভাইয়া স্টেবলিশ, তুইও মেচিওর, তো ভাবিসনি মানে? এখন এমন যখন লাগছে, টেস্ট তো করাতেই পারিস। এখন টেস্ট কি করে? ওকেই বাকি বলবো। তুই কাল কিছু একটা বলে বেরাহ, আমি আছি। আমিও ভাবছি টেস্টটা করে দেখি কি হয়, কিন্তু ওকে কি বলে বের হব? না বলে বের হব? হ্যাঁ, ওকে কিছুই বলবো না, মামুনিকে বলে বের হব। হাতেই প্রেগন্যান্সির পজিটিভ রিপোর্ট। কাল টেস্ট করে গিয়েছিলাম, আজ রিয়াকে নিয়ে এসেছি রিপোর্ট নিতে। ওকে এখনো কিছু জানাইনি, হয়তো ও আমার মতো এতটাই খুশি হবে।
মা হতে কে না চায়? একটা মেয়ের জীবনে মা হওয়ার আনন্দ অফুরন্ত, যা বলে শেষ করার মতো না। শরীরের তাপমাত্রা একটু বেশি, তাই ডক্টর মেডিসিন লিখে দিয়েছে, যা আনতে রিয়া গেছে। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ওকে না জানিয়ে দুদিন বাড়ি থেকে বেরিয়েছি, জানার পর হয়তো একটু বকবে, তা নিয়েই ভয় আছে। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি কিছুলো দূরে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে, আর কার সাথে ফোনে কথা বলছে। সকাল থেকেই মনটা অস্থির হয়ে আছে, কিছু হবে না তো? না জানিয়ে আসা কি ঠিক হয়েছে? আমি পিছনে ফিরে রিয়াকে ডেকে আসতে বলি। রিয়া আসছে, আমি গাড়িতে উঠব, তখনই এসে কেউ হাত চেপে ধরে। আমি তাকিয়ে কিছু বলবো, এর আগেই ঘাড়ে একটা ইঞ্জেকশন বসিয়ে দেয়, হাত থেকে রিপোর্টটা পড়ে যায়। রিয়া আসার আগেই আমাকে গাড়িতে ওঠায়। মনের ভেতর কেমন অজানা ভয় কাজ করছে, চেয়েও আর চোখটা খোলা রাখতে পারলাম না। সামনেই একটা ছেলে বসা, খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কতদিন আগেও দেখেছি। আমাকে একটা চেয়ারে বসিয়ে বেঁধে রেখেছে। আমি ফুপিয়ে কেঁদে বলি, কেন এভাবে বেঁধে রেখেছেন আমায়? ওই ছেলেটা পৈশাচিক হাসি দিয়ে বলে, ভুলে গেলে সুইটহার্ট? কে আপনি? কানের সামনে এসে ফিসফিস করে বলে, রিজভি। আমি ভীত হয়ে ওর দিকে তাকাই। ও হেসে বলে, ভয় পেও না সুইটহার্ট, তখন তোমাকে না ভালোবাসলেও এখন তোমায় ভালোবাসি, তাই এখন তোমাকে আর কিছু করব না। প্লিজ ছেড়ে দাও আমায়। ও আবার হেসে বলে, তোমাকে ছাড়লে কি করে হবে? তোমায় তো আমার কাছে রাখব। কি করে এখান থেকে বের হব? কি করব আমি কিছুই জানি না। আর ওকে তো বলতেও পারলাম না কিছু। পরক্ষণেই রিয়ার কথা মনে পড়ে, কিন্তু রিয়া কোথায়? রিয়াকেও কি ওরা এনেছে? তাহলে তো ওকে কিছুই জানানো হবে না। আমি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। রিজভি আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, একটা মানুষ এতটাও খারাপ হতে পারে? রিজভিকে দেখলে বুঝতেই পারতাম না এই রিজভির জন্য শোভনকে কষ্ট দিয়েছি। হঠাৎ রিজভির ফোনে কারো কল আসে। বিরক্ত নিয়ে ফোনটা ধরে বলে, আবার কেন ফোন করেছ? কেন? কার সাথে কথা বলছে বুঝতেই পারছি না। রিজভি বিরক্ত নিয়ে আবার বলে, এখন আবার দেখা করতে চাও কেন? আজ বিকালে কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলে এসো। কে আসবে? কিছুই বুঝতে পারছি না। আমি বা এখন কি করে এখান থেকে বের হব তাও জানি না। আদৌ কি বের হতে পারবো? সব সময় এমনটা আমার সাথেই কেন হয়? আমি রিজভির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলি, কেন এমন করছো আমার সাথে? আমি তোমার কি করেছি? রিজভি ধমক দিয়ে বলে, তোমাদের জন্য আমি 3টা বছর পালিয়ে পালিয়ে কাটিয়েছি। আজ সব বদলা শোধে আসলে নিব, কাউকে ছাড়ব না। আমি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলি, তুমি কি ঠিক করেছিলে? নিজের বাবা মাকে মেরেছিলে, ভাগ্যবশত ছোট মামুনি বেঁচে গেছে। ওরা তো আপনার মা বাবা ছিল, তাও কেন এমন করেছিলেন ওদের সাথে? ও রেগে বলে, বাবা মা? ওরা আমার নিজের বাবা মা না। তাছাড়া যদি ছেলে মানত তাহলে ওই দিন। ওকে থামিয়ে দিয়ে আমি বলি, ওই দিন আপনি আমাকে বেঁচে দিতে চাইছিলেন, কিন্তু কেন? আর সেই কথা মামুনি শোভনকে বলেছে, তাই এমন করেছিলে। আপনার মতো এতটা খারাপ আমি কাউকেই দেখিনি। ও আমার গাল চেপে ধরে বলে, বাড়তি কথা বললে এখানেই মেরে রেখে দিব। বলেই বাইরে চলে যায়। হাত শক্ত করে বেঁধে রেখেছে, হাত কেটে কেটে যাচ্ছে। আশেপাশে থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে, পাখির কিচির মিচির, মাঝে মাঝে কোকিলের ডাকও শোনা যাচ্ছে। হয়তো কোনো গ্রামে এনেছে। কোকিলের ডাক মনকে অজান্তেই ভালো করে দেয়। বরাবরই কোকিলের ডাকটা আমার প্রিয়, কিন্তু আজ তো এটাও ভালো লাগছে না। দুঃখ কষ্ট সব জমে একাকার হয়ে আছে। মনে হাজারো ভাবনা এসে যাচ্ছে। যে কোনোভাবেই এখান থেকে পালাতে হবে, কিন্তু পালাবো কি করে? বিকেলের আলো নিভু নিভু, আপাতত আমার আশেপাশে কেউ নেই। হঠাৎ নিচ থেকে গুলির আওয়াজে বুকটা কেঁপে উঠল। কাকে কে গুলি করল?
হাতের বাঁধনটা অনেক কষ্টে খুলে রুম থেকে বেরিয়ে নিচের দিকে তাকিয়ে দেখি এনি দাঁড়ানো, আশেপাশে কিছু লোক, রিজভিকে দেখা যাচ্ছে না। কিন্তু এনি এখানে কি করছে? গুলির শব্দই বা কোথা থেকে এলো? তার মানে এনিরই রিজভির সাথে দেখা করার কথা ছিল। কে কাকে গুলি করল? আস্তে আস্তে নিচে নেমে যেতেই দেখি রিজভির হাত পা বাঁধা। এনিকেও বন্দুক তাক করে সেই লোকগুলো দাঁড়িয়ে আছে পাশেই। শোভন সিঙ্গেল সোফার উপর পা উঠিয়ে বসে আছে। আমি ওকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠি। ও আমাকে ওর বুকে চেপে ধরে বলে, প্লিজ জান, কান্না করো না, আমি এসেছি তো। আর ও তোমাকে কিছু করেনি তো? হাত বাঁধার কারণে হাতটা কেটে গেছে। ও আমার হাতের দিকে তাকিয়ে সোফায় আমায় বসিয়ে রিজভির গলা চেপে ধরে বলে, ওর হাতের এই অবস্থা হলো কি করে? রিজভি মাথা ঝাড়া দিয়ে হুঙ্কার দিয়ে বলে, ছাড়, একবার দেখ তোকে কি করি। ও আবার রিজভির গলা চেপে ধরে। এর মধ্যেই সাদমান ভাইয়া ছোট মামুনিকে নিয়ে আসে। ছোট মামুনি সুস্থ হয়ে গেছে, হাঁটতেও পারছে। ছোট মামুনি শোভনের সামনে গিয়ে বলে, বাবা ছেড়ে দে ওকে। ও যতই খারাপ হোক আমার নিজের ছেলে না হোক, আমি তো ছোট থেকে বড় করেছি। ও যেমনই হোক ছেলে তো মানি, ওকে আমার জন্য ছেড়ে দে। শোভন রেগে বলে, ছোট মা ওকে ছেড়ে দিলে ও আবার এমন করবে। রিজভি এখন আর কিছু বলছে না, ও মাথা নিচু করে আছে। কি হলো, এত তাড়াতাড়ি দমে গেল? ও কি নিজের ভুলটা বুঝতে পেরেছে তাই চুপ করে আছে? নাকি মাথায় অন্য কিছু চলছে? মামুনি আবার বলে, ছোট থেকে বড় করেছি, কখনো আমাকে নিজের মা বলে মানেনি, তাও কিছুর জন্য ওর কমতি রাখিনি। রিজভি মাথা নিচু করে বলে, ভাই আমাকে মেরাই ফেল, আমার বেঁচে থাকার যোগ্যতা নেই। যেই মাকে কখনো দাম ও দেইনি, মেরেছি পর্যন্ত, সে আমাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রিজভির দিকে। এই কথা রিজভি বলছে? ও কি সত্যি পাল্টে গেল নাকি মিথ্যে অভিনয় করছে? চোখে পানিও তাহলে সত্যি বলছে? ছোট মামুনি শোভনকে গিয়ে হাত জোর করে বলে, দয়া করে ছেড়ে দে বাবা, আমার ছেলেটাকে। রিজভি বলে, না মা, আমাকে শাস্তি দে ভাইয়া, আমার শাস্তি হওয়া উচিত। মামুনি বলে, তুই তোর ভুল বুঝেছি, সেটাই অনেক। আমি শোভনের সামনে গিয়ে বলি, ও যখন ওর ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দাও। কিন্তু আমি থামিয়ে বলি, মামুনির জন্য হলেও ছেড়ে দাও। ও গিয়ে রিজভির বাঁধন খুলে দেয়। মামুনি ওর সামনে গিয়ে জড়িয়ে ধরবে, এর আগেই মামুনিকে ধাক্কা দিয়ে সরিয়ে টেবিলের উপর থেকে রিভলভার টানিয়ে আমার হাত ধরে সামনে এনে মাথায় তাক করে। এত তাড়াতাড়ি সবটা হলো, সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রিজভি মাথায় আরেকটু জোরে রিভলভারটা চেপে ধরে বাঁকা হেসে বলে, কি ভেবেছিলি এত সহজেই হার মেনে যাব? আমি হার মানার ছেলে নই। শোভন রেগে সামনে যাবে, তখনই রিজভি বলে, একদম সামনে আসবি না, তাহলে এখানেই মেরে দিব। ছোট মামুনি কেঁদে বলে, বাবা এমন কেন করছিস? মেয়েটাকে ছেড়ে দে। রিজভি বাঁকা হেসে বলে, ছাড়ার জন্য তো ধরিনি, তখন ও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল মেঘলাকে। হ্যাঁ, তখন ওকে আমি পাচারকারীদের হাতে তুলে দিব বলেছিলাম, কিন্তু আমি তুলে দিতাম না, আমার কাছেই রেখে দিতাম, কারণ ওকে আমি ভালোবেসেছিলাম। কিন্তু শেষ মুহূর্ত ওই শোভন এসে আমার কাছ থেকে কেড়ে নিল। আগেরবার পার পেলেও এবার আমি ছাড়ছি না। আমি পাবো না তো কাউকেই পেতে দিব না। একটু থেমে এনির দিকে তাকি বলে, বিশ্বাসঘাতকতা করলে তুমি ওকে এখানে এনেছ না? বলেই এনিকে দুইটা গুলি শ্যুট করে দিল আর এনি লুটিয়ে পড়ল। রিজভি আরেকটু আমার মাথায় গানটা চেপে ধরে। শোভন রেগে বলে,
ওকে ছেড়ে দে, শেষবারের মতো বলছি, নয়তো খারাপ হয়ে যাবে, খুন করে দিব। রিজভি রিভলভারটা নামিয়ে গলা চেপে ধরে সোফায় বসায়। আমি চেয়ে কিছু করতে পারছি না, হাত পা ঠান্ডা হয়ে আসছে, কাপা কাপা হাতে পেটে হাত রাখি। সামনে থেকে সাদমান ভাইয়া এসে রিজভির মাথায় বাড়ি মারে। রিজভি গলা ছেড়ে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। শোভন এসে আমাকে উঠিয়ে অন্য জায়গায় বসিয়ে রিজভিকে গিয়ে মারতে থাকে। রিজভি উঠতে নিলেই নিচে ফেলে মারতে থাকে। অনেকক্ষণ যাবৎ মারছে, মারতে মারতে শরীর রক্তাক্ত করে ফেলেছে। মামুনি গিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। ছোট মামুনি শোভনকে থামিয়ে বলে, বাবা ছেড়ে দে, আর মারিস না, ওকে পুলিশের হাতে তুলে দে, দয়া করে বাবা, আর মারিস না। মামুনির কান্না দেখে আমারও কষ্ট হচ্ছে। আমি ওর সামনে গিয়ে বলি, প্লিজ ছেড়ে দাও ওকে, আর মেরো না, বাকিটা পুলিশ করে নিবে। শোভন কর্কশ গলায় বলে, ওকে আমি খুন করব, ও তোমার গায়ে হাত দিয়েছে, ওকে আমি ছাড়ব না। আমি কিছু বলবো এর আগেই রিজভি ওই অবস্থায় উঠে আমাকে ধরতে যাবে। এর আগেই শোভন টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা নিয়ে ঘুরে গিয়ে রিজভির গলায় চেপে ধরে বাঁকা হেসে টান মারে, আর গলগল করে রক্ত ঝরতে থাকে। রিজভি ওভাবেই লুটে পড়ে। এত ঝটপট চোখের সামনে এটা হয়ে যাওয়ায় সবটা যেমন স্তব্ধ হয়ে আছে। সাদমান ভাইয়াও রিজভিকে এই অবস্থায় দুটো লাথি দেয়। ছোট মা ধপ করে সোফায় বসে পড়ে। ভাইয়া আর শোভনের মুখে বাঁকা হাসি। এখানে আমরা চারজন ছাড়া আর কেউ ছিল না। আমি এখনো রিজভির লাশের দিকে তাকিয়ে আছি, এখনো রক্ত পড়ছে গলা থেকে, কেন জানি না খারাপ লাগছে। খারাপ হোক, নিকৃষ্ট হোক, একটা মানুষ তো এটা করা কি ঠিক হলো? অন্য শাস্তিও তো দেওয়া যেত। কেন জানি মানতে কষ্ট হচ্ছে, চোখের সামনে এমন খুন, তাও আমার ভালোবাসার মানুষটা করেছে। আমি আর ভাবতে পারছি না, মাথা ভার হয়ে আসছে, সব অন্ধকার হয়ে গেল, আর কিছু মনে নেই। চোখের সামনে রিজভিকে মারার সে দৃশ্য ফুটে উঠতেই হুড়মুড়িয়ে উঠি। উঠে দেখি আমাদের রুমে শুয়ে আছি, তাও কেমন ভয় করছে। চোখের সামনে রিজভিকে মারার সেই দৃশ্যই ভাসছে। এর মধ্যেই শোভন রুমে আসে, ওকে দেখেই গুটিয়ে বসি। ভয় করছে খুব, ওর দিকে তাকাতেও ভয় করছে। ও আমার সামনে বসে বলে, যান। আমি কিছুই বলছি না, ভয়টা যেমন বেড়েই যাচ্ছে, কেন জানি না, হয়তো চোখের সামনে খুন হওয়াটা। ওর চোখের দিকেই তাকাতে ভয় হচ্ছে। ও আবার বলে, সোনা পাখি খাবে না? আমি মাথা দুলিয়ে না করি। শোভন আবার বলে, খাবে না মানে কি? এখন তুমি একা নও, আমাদের বেবিও তোমার সাথে আছে, তো না খেয়ে থাকা যাবে না। বলেই আমার হাতে হাত দেয়। আমি ছিটকে দিয়ে দূরে সরে গিয়ে গুটিসুটি মেরে বসে বলি, ছছবে না আমায়। ও আমার সামনে এসে বলে, কি হয়েছে জান? তখনই আবার রিজভির ওই কথা মনে পড়ে যায়। আমি কেঁদে দিয়ে বলি, প্লিজ তুমি আমার সামনে আসবে না। কেন, কি হয়েছে? আমি বলি, রিজভি। বলেই আবার ফুপিয়ে কেঁদে উঠি। ও সামনে এসে কিছু বলবে এর আগেই আমি ফুপিয়ে বলি, প্লিজ আমার সামনে আসবে না। কেন জানি না, মানতে পারছি না। ও কিছু না বলেই বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি খাবার দিয়ে গেছে রিয়া। দিয়ে এখানে দাঁড়ায়নি। আমারও খেতে ইচ্ছে করছে, না গিয়ে বারান্দায় দাঁড়াই গিয়ে। অনেক রাত হয়ে গেছে। হঠাৎ দেখি বাড়ির সামনে গাড়ি এসে থামলো, আর গাড়ি থেকে শোভন নামলো, সাথে সাদমান ভাইয়াও, হাতে একটা প্যাকেট। ভাইয়া কি যেন একটা বলে গাড়ি নিয়ে চলে গেল, আর ও বাড়ির ভিতর চলে এলো। অনেকক্ষণ পর রুমে দরজা আটকানোর আওয়াজ পেলাম। তাহলে কি ও এলো? আবার মনের ভেতর ভয়টা খোঁচা দিয়ে উঠল। চোখের সামনে সেই দৃশ্য। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, ও আমার পাশে এসে দাঁড়াতে মাথা নিচু করে পিছনে চেপে যাই। ও পকেট থেকে একটা স্প্রে বের করে মুখের সামনে স্প্রে করে। আমি পড়ে যেতে নিলেই উঠিয়ে রুমে নিয়ে এসে শুয়ে হাতে কিছু ইনজেক্ট করে। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলেই আবার আমাদের রুমেই নিজেকে পাই, আর শোভন আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। কেন জানি মাথাটা হালকা ব্যথা করছে। আমি উঠে আসতে নিলেই বলে, এত সকালে উঠছ কেন?
আমি মুচকি হেসে বলি, এত সকাল কই, 8টা বাজে, প্রতিদিন তো এমন সময়েই উঠি। ও টান মেরে শুয়ে বলে, আগে আর এখন সবকিছুই ভিন্ন। আগে সকালে উঠলে কিছু হতো না, কিন্তু এখন সকালে উঠলে আমার বেবির ঠান্ডা লেগে যাবে। আমি অবাক হয়ে বলি, বেবি? আমাদের বেবি মানে? ও কিছু একটা ভেবে মুচকি হেসে বলে, ইয়েস, উই আর গোয়িং টু বি প্যারেন্টস। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আমি প্রেগন্যান্ট আর আমি জানি না? ও উঠে আমার হাতে একটা রিপোর্ট ধরিয়ে দেয়। আমি তারিখটা দেখে অবাক, বুঝতে পারছি না কি হচ্ছে। ও আমায় জড়িয়ে ধরে বলে, জান, মাথায় বেশি চাপ দিও না, ব্যথা করবে। গত 1 সপ্তাহের কথা ভাবছ তো? তুমি একটু অসুস্থ ছিলে তাই এমন লাগছে, আর কিছু ভেবো না। আচ্ছা, তুমি কি এটায় খুশি নও? আমি হেসে বকি, অনেক খুশি। তুমি জানো, একটা মেয়ের জীবনে এটা সবচাইতে বেশি আনন্দের সময়। আমি তো অনেক খুশি, কিন্তু আমাকে থামিয়ে শোভন বলে, থাক, আর কিন্তু বলতে হবে না। যা হওয়ার হয়েছে, এখন সামনে কি হবে তা ভাববো আমরা। বলেই মাথায় ঠোঁট ছুঁয়ে অস্ফুট সরে বলে, তোমায় কখনো দূরে যেতে দেব না, নিজের কাছে রাখব, সেটা বেঁধে হোক বা অতীত ভুলিয়ে। কথাটা আস্তে বললেও আমার কান এড়ায়নি, তাও এসবে মন না দিয়ে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি। ও আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধীরে বলে, প্রিয়, তুমি আমার সবটা জুড়ে আছো। শত শতবার বলতে চাই ভালোবাসি তোমায়, আর সারা জীবন এভাবেই আমার পিঞ্জিরায় বেঁধে রেখে দেব। সমাপ্ত।